জয়গুরু হৃদয়ের ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত, শ্রদ্ধা, প্রণাম ও পবিত্র আনন্দিত জয়গুরু জানাই। যারা আপনারা শুনছেন প্রত্যেকের সপরিবারের সার্বিক মঙ্গল প্রার্থনা করি। বুঝতেই পারছেন আমাদের সামনে আমাদের শ্রদ্ধেয় রাহা দাদা তিনি বসছেন, যার ইষ্ট প্রসঙ্গ শোনার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করি। আর রবিবার দিন প্রায় আসার চেষ্টা করি। আজকে সোমবার, এই কারণে যে আমাদের এখানে কাল উৎসব ছিল, সবাই ঝামেলায় থাকার জন্য কাল কিছু করতে পারিনি। আজকে এসছি, দয়া করে উনি সময় দিয়েছেন। পরমপিতার আতুল চরণে ওনার সুস্থ ষষ্ঠ সুদীর্ঘ জীবন প্রার্থনা করি। উনি যেন ভালো থাকেন, সুস্থ থাকেন এবং আমাদের দয়া করে যেন ইষ্ট প্রসঙ্গ করে আমাদের উদ্বুদ্ধ করেন। তো প্রথমেই তাকে প্রণাম জানাই এবং সরাসরি রাহাদার কাছে যাব। জয়গুরু রাহাদা, আমরা আপনার থেকে কিছুটা ইষ্ট প্রসঙ্গ বা ঠাকুরের কথা শুনবো, দয়া করে যদি একটু বলেন। কি ইষ্ট প্রসঙ্গ কোথায়? পরম পিতার রাতুল চরণ সর্বাগ্যে মঙ্গল কামনা করি। সবাই সুখে থাকুন, শান্তি থাকুন, স্বস্তি থাকুন। পরম পিতার কাছে আমার একান্ত প্রার্থনা। কারণ হয় কি, তার কথা বলতে মানে নিজেকে একটু প্রস্তুতি থাকতে হয়। কারণ মানসিক দিক থেকে একটু থাকলে হয় কি যে হ্যাঁ হবে, কারণ মন অন্যদিকে চঞ্চল হয়ে আছে, তো অন্য চিন্তা করছিলাম। তবুও ইষ্ট প্রসঙ্গ যখন, সেটাও একটা খুব লোভনীয় জিনিস আমার কাছে, যে অন্তত কিছুটা সময় তো তাকে নিয়ে আলোচনা করতে পারি। নাহলে একা একা বসে থেকে ছিলাম, অন্য চিন্তা করছিলাম বসে বসে। তবু এসে গেছেন আপনি। যাই, তবু ঘর থেকে তো বেরোই না, চারদিকে নানা কারণে শারীরিক দিক থেকে যাই হোক, যে হোক, কিছুটা এই ঠান্ডা ফান্ডা লেগে গেল, ঝড় বৃষ্টি ময়ের ভিতর দিয়ে একটু ভিজে টিজে গেলাম সেদিনে, দিয়ে শরীরটাও একটু অন্যদিকে একটু হলে, এখন বয়স হয়ে গেছে তো একদম চারিদিক থেকে একটু অসুবিধা হয়। কারণ রিসেন্টলি ওয়েদারটা, কারণ আমাকে খুব করলো। কারণ সেই পরশুদিন সন্ধ্যের সময় রাত্রি ওদের ওখান থেকে আমাকে নিয়ে গেছিল ওদের উৎসবে, বলে যায় উৎসবের এটা। এই আসার সময় খুব ঠান্ডা লাগলো, যাওয়ার সময় ঠান্ডা লাগলো, আসার সময় ঠান্ডা লেগে গেল, বুঝতে পারিনি। আর পরের দিন আবার গেলাম সে যে দুগুলো, সেই ঠান্ডা গরম লেগে। যাই হোক, তবু ইষ্ট প্রসঙ্গ তো, কারণ খুব লাগছে, একটু করে কী নিয়ে আলোচনা করবো তাও তো আমি জানি না। তা কালকে ওদের উৎসব দেখলাম, খুব লাগলো। কারণ উৎসবের অনেক কিছু, যাই হোক, বহু লোকজন আসলো, বহু লোকের সঙ্গে দেখা হলো, সাক্ষাৎ হলো, ওইটা খুব ভালো লাগলো। এবং পরস্পর যোগাযোগ, অন্তত আমার কাছে তো খুব ভালো লাগলো। কারণ যেহেতু আমি তো ঘরে বসে থাকি, কারোর সঙ্গে দেখা, ওখানে বেশ কত শয় দাদারা মায়েরা, তাদের সঙ্গে আলাপ হলো, করলাম, বেশ ঘুরলাম, মনটা খুব ভরে গেল। আবার উৎসব চলে গেল, আবার আপনি এসে গেছেন, তাই খুব ভালো লাগছিল। কালকে অন্তত কিছুটা সময় কাটালাম, কিন্তু শরীরটা ফিট ছিল না বলে চলে এলাম সেইতে। ওই কালকে একটা ওরা আসেন, প্রতিবারও নাকি আসে। আমার খুব ইচ্ছা, ওদের কয়েক বছর আগে ওরা আসছিলেন ওই বিয়ালা বাজার, তিনি বাজান, তার মেয়ে অল্প বয়স ছিল, আর বেশ বড় হয়েছে, বউ, সবাই মিলে বাজায়। মানে আমার খুব, আমি না সমজদার না, তবু আমার শুনতে ভালো লাগে। তা কালকে আবার নাকি জিজ্ঞাসা করেছিল, উনি নেই, কালকে আবার দেখা হয়েছিল, তোমরা চলে যাচ্ছে, আপনি আসেন, জানি না, খুব ইচ্ছে ছিল আপনি আর থাকবেন। কারণ বুঝি যারা উচ্চাঙ্গের সঙ্গীত টঙ্গীত নিয়ে পরিচালনা করে, তাদের কিন্তু সমজদার চায়। কারণ উনি তো বাজায় নেই, তা খুব বলছে আফসোস করছিল কালকে আমাকে, যে আপনি আসতেন জানলে। আর আমিও জানতাম না যে ওদের প্রোগ্রাম আছে এখানে, ওরা বাজাবে বা করলে দেয়। তো আমি রাত্রিবেলা থাকতাম, থেকে ওই অন্তত
কারণ বহুদিন থেকে আমার আর কিছু না, ছোটোকাল থেকেই আমার এই এই ক্লাসিক্যাল গান বা বাজনা টাজনা, আমাদের বাড়িতেও একটা মোটামুটি একটা ইয়ে ছিল, অল্প বিস্তর এই কালচার। তা আমি তো অবশ্যই এই লাইনের লোক না, কিন্তু তবুও রক্তের মধ্যে রয়েছে, খুব ভালো লাগে। তাই কালকে বারবার বলছিলেন ওরা যাওয়ার সময়, আপনি আসছেন জানলে, আমি জানতাম না যে আপনারা এখানে আসবেন, বাজাবেন, এবং আমাকে প্রণাম করলো, প্রণামী দিয়ে করলো। খুব ভালো লাগে। মেয়েটি বড় হয়েছে, মেয়েটি বলতে আশীর্বাদ করেন ওকে। মেয়েটা এখন বাজায়, ভালো বাজায়। কারণ 4-5 বছর আগে আইছিল, ওদের বাজাইছিল, এবং সেই হিসেবে আমি একটু যাই একটু ওদের সঙ্গে আলাপ লাভ করতাম, বাজাচ্ছিল, করছিল। তা ওদের বাজায় শেষ একটা ধুন বাজায় শুনে, তখন হচ্ছে বাজায় শুনলো, মেয়েটাও বাজালো, ধুন যাই ওদের বাজনার গত বাজানো টাজানোর পরে। তা বলছে আপনি কী করেন? আমি তো যাই না, আমাদের বাড়িতে মোটামুটি একটা ইয়ে ছিল, তা ওই রক্তের মধ্যে আসে, একটু শুনতে ভালো লাগে, তাই শুনি। আমি যখন বাইরে ছিলাম তখন তো দুর্গাপুরে প্রতি বছরই বিভিন্ন জায়গা থেকে নানা রকম ক্লাসিক্যাল গানের আসর বসতো। ওখানে গান বাজনা টাজনা 2 দিন ধরে চলতো। ঠাকুর বাড়িতে বড়দার জন্মদিনে রেগুলার মানে বড় বড় আর্টিস্ট আসতো, সেটা গান বাজনা নানা রকমের ইয়েতে, বাঁশি, বিভিন্ন রকমের। এবং আমি একজন খুব সমজদার, সত্যি কথা বলতে যেতাম, এবং 2 দিন ছুটি নিয়েও চলে যেতাম। বড়দার জন্মদিন পরবর্তীকালে আর ওই ধরনের কারণ আছে, কারণ ওসব জায়গায় হতে হলে শান্ত পরিবেশের না হলে তো হয় না। আগে তখন হতো ওই আমাদের দেওঘরের ঠাকুর বাড়িতে ওই নাট মন্দির যেখানে আমাদের থিয়েটার হয়, ওই স্টেজে ঘিরে দেওয়া হতো, আর চারিদিকে ফুল টুল দিয়ে সাজায়। আর মানে অল্প লোক, আমাদের টাউনের মধ্যে যারা সমস্ত তারা কিছু আসতেন, আমরা কিছু কিছু লোক থাকতাম, বড়দা থাকতেন নিজেই পরিবার নিয়ে। বেশ 2টো রাত, প্রথম রাত দ্বিতীয় রাত, গান, বিভিন্ন রকমের উচ্চাঙ্গের সঙ্গীত, বড় বড় আর্টিস্ট সে তখনকার দিনে আনা হতো। তারপরে বাজনা, এক বছর এক একজন আসতেন। তো আমরা কাছে বসে শোনার সুযোগ পেয়েছি। তারপরে দুর্গাপুরে টিকিট করে করে দেখা টেখা শুনতাম, করেছি। কারণ আমার খুব জানি না এখনও এখন তো আমার ঘরে একটা রেডিও আছে, রেডিওতে মাঝে মাঝে ওই উচ্চাঙ্গের সঙ্গীত টঙ্গীত যখন তো হয়, সে রাত্রিবেলা, অনেক রাত্রিবেলা শুনি সেতে। কারণ আমাদের বাড়ির একসময় খুব ছিল। বড়দার যখন জন্মদিন এগুলো হতো তখন ঠাকুর কি ছিলেন? হ্যাঁ, ঠাকুর ছিলেন বলেই তো করতো, সেই জন্যই বলছি। তারপর ঠাকুর চলে যাওয়ার পরেও কয়েক বছর হয়েছে, তারপরে আর বড় বড় আর্টিস্ট আর আসে নাই, তারপরে আসতো সেতে। কারণ এই কাহিনীটা হচ্ছে, পাবনায় থাকতে খুব ফেভারেট। কলেজে যখন পড়তেন, পাবনা কলেজে, সেই সময় ওইখানে পাবনা শহরে কোন বাড়িতে এরকম ফাংশান হবে, বড় বড় আসছেন, তো ওনার কলেজে কত সেক্রেটারি, উনিও আসছেন। এসে গিয়ে ওই সামনের যে চেয়ারে বসছে, এখন ওই বাড়ি যারা গেস্ট ফেস্ট আসবে তাদের জন্য সামনে রাখে চেয়ার, ওরা গিয়ে আগে দখল করেছে। তো বড়দা উঠে ওই বাড়ির যারা লোক ওদের তুলে দিয়েছে, যাও পিছনে যে বসো, যাও চলে যাও। বড়দা পিছনে শুয়েতে চলে যাবে। এই খবরটা ঠাকুরের কাছে গেল, কি ওকে তুলে দিল? হ্যাঁ, কেন? তাহলে ঠিক আছে, সামনে জন্মদিন ছিল, ওর জন্মদিনে সেই আসলো। সেই যে জন্মদিনে মানে ঠাকুর প্রবর্তন করলেন ওনার জন্মদিনে এই আর্টিস্ট। সে পাবনার থেকে শুরু করে
দেওঘরে প্রথম কয়েক বছর তো গিয়েছিল, তারপরে প্রতি বছর মানে সত্যি কথা বলতে কি তখনকার দিনে আমি বোধহয় মোটামুটি ওসব পরে পয়সা দিয়ে দেখেছি, টাকা দিয়ে দেখেছি, বড় গোলামালির ইয়েটা দেখেছি, নাহলে তার সেক্রেটারি এখন তো পরবর্তীকালে দিয়েছিল। আর গানে ভোকাল, তারপরে ইসের বাজনা টাজনা ইয়েতে সব রকমের বাঁশি টাসি যত রকম তখনকার দিনে এক বছর একবার দেখতাম। সুনন্দা পট্টনায়ক খুব বড় বড় আর্টিস্ট সেতে দেখেছি বা দেখেছি। আমজাদ আলী, আমজাদ সব দেখেছি, কিন্তু রবিশঙ্করকে এখানে দেখেছি, ওখানে দেখিনি। ঠাকুর বাড়িতে মোটামুটি তখন দিন বড় বড় আর্টিস্ট আসতো, পাশে পাশে বসে দেখতে, মানে যারা স্টেজ প্রোগ্রাম করতো। হ্যাঁ, ওরে বাবা, সেই তখনকার দিনে সেইতে তা মোটামুটি ওই যুগের। এখন তো তাদের জানি না, এখন তো দেখার সুযোগও পাই না, বয়সও নেই, জানি না। নাহলে তখনকার দিনের মোটামুটি সব রকমের বাজনা, বিয়ালায়, সেতার, সরোদ, তারপরে ভোকাল, গানের সব রকমের বড় বড় আসতে দেখেছি, দেখার সুযোগ আছে। তো এই যে সুযোগটা পেয়েছি, আবার বড়দা বসতেন, বড়দা এসে বসতেন, সামনে অনেকেই বসতো, চুপচাপ থাকবেন, আমরা দূরে বসতাম। বড়দা ওই বাদাম কিনে নিজে খাচ্ছেন, আবার বাদাম পাঠাইতেন। তো একবার এরকম অফিসে আসতে পরের দিন, তা পরের দিনে পরের দিনে ভাবলাম কি যাবো কী করে, এত অসুবিধা হবে, আমার খুব ইম্পর্টেন্ট, যদি যেতে দেরি হয়ে অফিসে ভোরবেলায় গিয়ে পৌঁছবো, এইখানে রাত্রিবার ট্রেন, ও সেই ট্রেন স্ট্রাইক নাকি শুনলাম, তা চলে যাবো ঠিক করলাম। হ্যাঁ, 2 দিন হয়, প্রথম দিন দেখলাম, পরের দিনে আর দেখা হবে না। তো বড়দাকে প্রণাম করতে, তুই চলে যাবি আজকের এই, আজ তো ভালো ফাংশন আছে, এটা এই জানিস তো, এই অমুক আসবে, অমুক আসবে, অমুক আসবে, আজ তো সব বাজনা দিয়ে আসছে, জানিস তো, সেতারে হবে, বলতে পারছি না। বড়দা যাবে, বড়দা সমুদ্র তো, বড়দা আবার সমুদ্র মানে তার আরও কিছু, কারণ এই ক্লাসিক্যালের ফাংশানে উপস্থিত সাধারণ লোকের তো বেশি নয়, যারা বিশেষ তাহলে দেখে যায়, এটা দেখে যায়, আর দেখার সুযোগ কোথাও পাবি, দেখে যা আজকের তার সেই থেকে। কারণ মানে রাত্রে 8টা নাগাদ আরম্ভ হতো, আনন্দবাজারে খেয়ে এসে বসলাম, ভাবলাম দেখা যাক যে ট্রেন যা পাবো চলে যাবো। রাত্রে 10টায় শেষ হবে, 10টা, 10:30টায় শেষ হয়ে যায়, 10:30, 11টায় পর বেরোবো, দেখা যাক যা পাবো, নাহলে যেতে হবে কি হবে। সেদিন হলো ফাংশান হলো, দেখলাম 10:30 শেষ হয়ে গেছে সেদিন। সেই শুরু হয় কটায়? শুরু হলো ওই সন্ধ্যের সময়, সন্ধ্যেবেলা শুরু হয়, কটায়? 7টার পরে শুরু হয়ে যায়। আরে 7টায় শুরু হয়, বোধহয় 10টায় না 10:30টায় শেষ হয়ে গেছে। অল্প আর্টিস্ট ছিল সেদিন, 1জন না 2জন আর্টিস্ট কি ছিল, তো হয়ে গেল সেইতে। আর এই সব জায়গায় তো সমস্ত রাত ধরে দেখতেছি, মানে টিকিট কেন যেখানে হয়, সেখানে রাত্রে 10টায় আরম্ভ হলো, ভোরবেলায় বাড়িতে আসতাম, এই সমস্ত রাত ধরে। কিন্তু এখানে সুবিধা হচ্ছে ওই বড়দার আবার শরীর খারাপ হবে, তাই সুতরাং বেছে বেছে কয়েকটা গান আসছি, হয়ে গেছে, বড়দা লক্ষ্য করছেন, বেরিয়ে এসছি, সব লোক যার চলে যাচ্ছে। শীতকাল তো, বড়দা জন্মদিন শীতকালে, বেরিয়ে এখন একটা রিক্সা কোথায় পাবো, স্টেশনে যাবো, ট্রেন পাবো কি না লোকাল। হঠাৎ দেখি যে একটা ছেলে এসে আমাকে বলছে, শোনেন আপনি এখানে দাঁড়ান, ব্যাগ নিয়ে দাঁড়ান, ই করবেন না, গাড়ি আসছে, দেখি বড়দা পাঠিয়েছে। তারপরে দেখি একটা জিপ, তাই বলদা ওঠেন, আপনাকে স্টেশনে পৌঁছে দেবো, ওই যশোরীতে। ওইদিকে বড়দা পাঠাইছে,
বর্দা পাঠায় দিছে, হ্যাঁ ওই লক্ষ্য আছে যে আমি যাচ্ছি চলে উঠলাম। তারপরে স্টেশনে গেছি, স্টেশনে গিয়ে আপনি বসেন, নড়বেন না, এই যে জিপে বসে থাকেন। সে গিয়ে একটা টিকিট করেছে আমার, আচ্ছা বর্দা পাঠাইছে, টিকিট করে এখানে বসেন, এটা ওর এখনই একটা ট্রেন আসবে, আচ্ছা ওই এখন ট্রেন আসবে, আপনি এই ট্রেনে উঠে যাবেন। মানে সত্যি তাই, স্ট্রাইকের মধ্যে একটা ট্রেন কী করে চলে আসলো, ইয়ে আমাকে সেই ট্রেনে তুলে দিয়ে ওই বর্দা বলে দিয়েছেন যান চলে আসলাম। ভোর 4টের সময় এসে পৌঁছলাম স্টেশনে। দেখলাম বর্দার কি লক্ষ্য ছিল দেখেন, আমি তাই ভাবি, চিন্তা করি। আমি সাধারণ, অথচ বর্দা বলে যাচ্ছে দেখে যাবি তুই। উনি বুঝতে পারতেন যে অফিসের ইয়ে আছে, গাড়ি ট্রেন ইয়ে আছে, স্ট্যাক চলছে, ইয়ে চলে কী করে তাই আগে আগে যাবে। আর এমনই ইয়ে হলো, আর আমাদের চিন্তা দেখি ওমা ঠিক সময় তো সব পেয়ে গেলাম, বর্দার পাঠায় দিলেন আমাকে। তা এই যে লক্ষ্যটা বর্দার ছিল, আমি অবাক লাগে এখন তাই ভাবি, সেইতে প্রত্যেকটা লোকের জন্য তিনি খুব ইয়ে ছিল, অকিভাল একেবারে সেইতে। বর্দা ফাইন আর্টস সম্বন্ধে যে বর্দার কত সূক্ষ্ম দৃষ্টি, কত ইয়ে সেইতে, এবং বুঝতেন কে কতটুকু সমজদার কোন দিকে আর কোন দিকে যায়। একটা ঘটনা বলছি, বলেছি বোধহয় আপনার খুব জানেন। একবার বর্দা কলকাতা যাবেন, তো ফ্যামিলি, আমাদের যে রাঙা বৌদি, মানে বর্দার যে স্ত্রী ছিলেন, সেকেন্ড স্ত্রী আগে, তারপরে তার 2 ছেলে শুন্টিলাল মুন্টিলাল, এদের নিয়ে বর্দা কলকাতায় গেছেন। যাওয়ার সময় তার বোন, ওই যে দিদি, তাকেও নিয়ে গেছে সময় করে। কলকাতায় ঘোরাটোরা করেছে, করে টোরে সব জায়গায় দেখাচ্ছে। কলকাতায় অন্য কাছে গেছে, যাই হোক ওদের থেকে রেখে একদিন বিকালবেলা বসে টুরে ওই কার্জন পার্কে এসে বসে বাদাম কিনে ই করছে, অপেক্ষা করছে মেট্রোতে সিনেমা দেখা ওদের সবার শখ। ইংরেজি সিনেমা ছাড়া হয় না ওখানে, সে তখনকার দিনে, এখন তো অন্য গেছে মেট্রো সিনেমা, আর খুব নাম করা। অন্য অন্য জায়গায় অল্প টিকিট হয়, এখানে দাম, টিকিটটাও দাম বেশি। বর্ধমানে তোদের তো মেট্রোতে দেখাবো, চল। আর গেছে সব কজন মিলে মেট্রোতে সিনেমা দেখেছে। এটা ইংরেজি বই, ইংরেজি বইটাই দেখেছে, দেখে টেকে এসে আবার কার্জন পার্কে বসে বাদাম কিনে গপ্প টপ্প দিচ্ছে। কে কেমন দেখলি রে, হ্যাঁ কেমন লাগলো, ইংরেজি বই তো। তারপরে বলছে কি, প্রথমে ওনার ছোট ছেলেকে জিজ্ঞাসা করছে, সে তো নাটক টাটক করে, শুনটি মুন্টিলাল, কেমন করলে তুই তো নাটক টাটক করিস কেমন? হয়েছে ওই কোনো কোনো জায়গায় একটু একটু ঠিক লাগে সে। পরের থেকে ওই দেখলাম এই পর্যন্ত আর কি, ও ইংরেজি বই ভালো বুঝতে পারে না সঙ্গে। তারপরে ওনার স্ত্রীকে জিজ্ঞেস করছে, এসব বই ছেলে পেলেদের নিয়ে ইংরেজি বই দেখা উচিত না, হ্যাঁ ইংরেজি বই এগুলো দেখতে একটু ইয়ে, কতগুলো ইয়ে, এসব ঠিক না এগুলো। কারণ ছেলে পেলে নিয়ে ইংরেজি বই দেখা, ইংরেজি বই তো অনেকগুলো সিনসিয়ার থাকে না, নানা রকমের ইয়ে, তো যেগুলো আমাদের এখন তো বাংলা বইতে তাও হয়ে গেছে অনেকটা, এগিয়ে গেছে। দেখলে টিভিতে যা দেখি, তখন তো আরও খুব ইয়ে ছিল। তা ইংরেজি বই, তা ওনার বোনকে জিজ্ঞাসা করছে যে, দেখছে সবাই সব বলছে, বন্ধ বলছে, তখন বলছে মোটামুটি
ও ধরো মোটামুটি ভাই মোটামুটি কিরে কিন্তু সবচেয়ে ভালো হয়েছে জানিস, হ্যাঁ তোরা কী দেখেছিস এখানে? ওরা বলছে মনোহর স্ত্রী বলছে এইসব জায়গায় বাদ দিলে হতো, ওইগুলো না দেখলে ওই সেন্টেন্সগুলো বলে, তখন সেইগুলো বলছে দেখেছিস এটা কী সুন্দর, বইটার মধ্যে যত ভালো ভালো সাইট আছে সেইগুলো তুলে তুলে ওরা বুঝাচ্ছে দেখ দেখ এরকম তা ব্যাপার হচ্ছে কি তিনি কি বুঝলেন বিস্তৃতও সুন্দর, দেখো কোনো বিস্তৃত জিনিস তার মধ্যে সুন্দর বের করে দাও। তোমার মনটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এই থেকে কোনো তোমার চোখে কোনো বিশ্রী কোনো থাকবে না, তার মধ্যে তো একটা সৌন্দর্য খুঁজে বেরবে। এইটাই হচ্ছে মানে বৈশিষ্ট্য। ঠাকুর তাই বলেন দুনিয়া খারাপ কিছু, খারাপের মধ্যেও ভালো আছে, সেই খারাপটা তুমি সেইটুকু বাদ দিয়ে তুমি দেখো টেনে আনো, পাবে, পেয়ে যাবে তুমি সেইতে, এত সস্তা না সেইতে। বরদার চরিত্র দেখেছি, প্রত্যেকটা জিনিসই ওই রকম, প্রত্যেকটা নিখুঁত, যেন ঠাকুরের প্রত্যেকটা কথা প্রত্যেকটা ইডিওলজি তার ভিতরে প্রস্ফুটিত হয়ে থাকবে। কেন আমি আমার চোখ দিয়ে যা দেখেছি বা আমার বিচারে যা এসছে তা দেখেছি সেই দেব। কারণ বরদার সঙ্গ করার সুযোগ তো খুব পেয়েছি, এবং বরদা কেন জানি না খুব স্নেহ করতেন। পরবর্তীকালে দুর্গাপুরে মেয়ের বিয়ে দিয়েছিলেন, প্রায় আসতেন যেতেন আমার খবর পেলে যেতাম, উনি ওই আসতেন আমাদের সেইতে সেইতে। সত্যি তাই, কারণ কি বলবো মানে ভাবা যায় না, সত্যি তাই। যেন মনে হয় ঠাকুরের কি বলবো পিঠ মনে হয় যেন ঠাকুর সব ইয়েগুলো তো প্রত্যেকটা ইডিওলজি তার মধ্যে অটোমেটিক্যালি মানে প্রস্ফুটিত আছে। প্রত্যেকটা আদর্শ ঠাকুর যা কিছু বলা টলা সব কটা যেন তার ভিতর সবটা প্রকাশিত হয়ে আছে। ঠাকুরকেও সঙ্গ করেছি তো, ঠাকুরের সঙ্গে করে করে দেখেছি, সব তো 25 বছর। তার পরবর্তীকালে বরদার সঙ্গেও তখন থেকে করছি, পরবর্তীকালে বরদা যখন ঠাকুরের অবর্তমানে বরদার কাছে গিয়ে দেখেছি প্রত্যেকটা জিনিস সেই। হ্যাঁ, আমাদের দুর্গাপুরে উৎসব হবে, উৎসব করা বললে যে এবার দুর্গাপুরে উৎসব করবে, পয়লা বৈশাখের উৎসব প্রথম দুর্গাপুরে হলো সেইতে। তা হবে যাবে, তা আমাদের যাচ্ছে খোঁজ নিচ্ছে কত কী হলো। তা আমাদের এক গুরু ভাই মানে আমাদেরই একজন ঋত্বিক, তিনি বরদার কাছে গেছে, বরদা সব রেডি হয়ে গেছে, কত 99% ঠিক আছে, ওই 1% করে এসে আমাকে বলবো বরদা কত 99% হয়ে গেছে, কোনো চিন্তা করতে হবে না, 99%, হ্যাঁ 99, ওই যে 1% বাকি থাকে, ওই 1% ফিল আপ করে তারপরে এসে বলবো কমপ্লিট হয়েছে। প্রত্যেকটা কথা মানে খুব হিসেব করে কথা বলতে হতো। বাপরে বাপ, ওরে বাপ, বরদার সঙ্গে কথা বলা মানে উৎসব মানে কিছু বিরোধী লোক টোক তারা গিয়ে ওটা ভেঙে চড়ে দিয়ে শেষ করে দিলে আর হবে না। বরদা কাছে বলছে রিপোর্ট গেছে কয়েকদিন আগে, তখন যে আমাদের আগেকার আচার্য ছিলেন অশোকদা, তিনি তার নেতৃত্বে আমাদের ওইখানে উৎসবের সব কিছু তৈরি হচ্ছিল। দেখলেন হবে না, বরদার কাছে রিপোর্ট করছে, ওখানে বাইরে কিছু লোক গিয়ে গন্ডগোল টল করছে, কলেজের ছেলেরা আজ কলেজের ছেলেরা গিয়ে ওকে নষ্ট করছে, হবে না। বরদাকে বুঝাই না, বরদা বলে ঠিক আছে হবে না, বন্ধ করে দেবো, হবে না। সব আয়োজন করা হয়েছে, চারিদিকে এই সমস্ত চিঠি চলে গেছে, সেই কোথায় পাঞ্জাব, কোথায় গুজরাট, কোথায় বম্বে থেকে লোক আসছে, লোক আসতেও আরম্ভ করে দিছে, এমন সব বন্ধ করে বরদার কথা নড়চড় হয় না সেই জন্য। তা এখন ব্যাপার হচ্ছে কি বলছে যে অসুবিধা বলতে আপনি একবার যান, বাবাকে আর কেউ বুঝতে পারবে না। অসুবিধা বলছে আপনি গিয়ে বাবাকে আর কেউ বুঝে আপনার কথা কিছু বলতা, বাবা কিছুই করতে পারে। তা আমি একা একা যাবো কী করে, ঠিক আছে। তখন কার্তিক সরকার বললেন চলেন, আপনি চলেন, কারণ কার্তিক সরকার করছিল
সেক্রেটারি ছিল। হ্যাঁ, কার্তিক সরকার ওই করছিল, ওই ঠিক হলো তার বর্দার করে বলে আপনি তখন আমি যাওয়ার সময় নেপাল বিশ্বাস ছিল, চলেন আপনিও চলেন। নেপাল বিশ্বাসকে সঙ্গে এলাম, আর দুর্গাপদ দাসদা ওখানে সব কর্মকর্তা, উনি কন্ট্রাক্টার ওইসব করতে রয়েছে। দেখলাম তোমার আপনি চলেন, আমাদের শান্তিদা ওই উল্টো পাল্টা কথা বলে তো, শান্তিদা রীতি তো দাসা ওর ইচ্ছা যাওয়ার জন্য আর উঠে পড়ে, আমাদের গাড়িতে উঠে পড়লো। চলে গেলাম দুপুরবেলা, গিয়ে গিয়ে পর্দা সকাল থেকে রেগে আসে, উৎসব হবে হলো না, আর কারা কারা গিয়ে রিপোর্ট করেছে যে এরকম হবে না, ওখানকার এরকম গণ্ডগোল হচ্ছে। উনি খুব রেগে আসেন, আর সেই সময় গিয়ে আমরা উঠিছি দুপুরবেলায়। কার্তিকদা গিয়ে বলছে, উনি দুপুর রোজ খেয়ে দিয়ে ঘুমন নেই, একবার ঘরের ভিতর পশু গরম কাল তো বলছে যে এরকম দুর্গাপুরতে দাদারা আসছে না, উৎসব যাতে হয় তাই করে হবে না বলেছে, উৎসব হবে না, আবার এখানকার আর কি দরকার। ওর বাবা কি বর্দার একবার রেগে গেছে, একবার ভিতর করতে খুব একবার চেঁচাচ্ছে, ভুলভাল সব রিপোর্ট গেছে তো লোকে এসে বলেছে, বর্দার শুনে টুনে রেগে গেছে যে হবে বললাম উৎসব করবে আমি, আবার আবহাওয়া বলছে হবে না, সেইটাই। এবং সব পেপারে দিয়ে দিতে, যাতে অনিবার্য কারণে উৎসব বন্ধ এসব। তারপরে আমরা বাইরে বসে আছি, শুনছি একা একা চেঁচাচ্ছে। রাঙ্গাবাবু দেখে বলছে শোনা, চুপচাপ থাকে। তাকে বলছে ওরা গরমের মধ্যে এসছে একটু কি, আবার আমার সঙ্গে কি কথা, আমার সঙ্গে কি কথা, কোনো কথা হবে না, উৎসব বলেছে হবে না, সে খুব চেঁচাচ্ছে। তারপরে কিছু পরে আচ্ছা ডাকো দেখি। তা আমরা গেছি তো 10টার সময়, ট্রেনে যেতে যেতে বেলা 2:30-3টে বেজে গেছি, খাই নিয়ে খেয়ে সব দেখতো মুখ শুকনো, বলে দিচ্ছে হবে না, আর কি দরকার, সব হাত টাত ধরবে, দাদা এত আয়োজন টন করলাম, এটা হলো, আমি চুপচাপ বসে আছি, আয়োজন টন করা হলো একটু যদি, তারপরে যাক 3 দিন না উৎসব, তখন 3 দিন উৎসব হতো, অন্তত একটা দিন যদি হয় তাহলে আমাদের মান মর্যাদা থাকে, নাহলে লোকের কাছে আমরা ইয়ে যাবো, লোকের কাছে কি হবে সে আর দরকার নেই, ঠাকুরের উৎসব হবে না বলেছে, হবে না, তাই 1 দিন আর 2 দিন 3 দিন কি চপ এই টাকায় আমি চুপচাপ বসে আছি। তোরা দূর খাইছিস, এই এদের খাওয়ার ব্যবস্থা করো, আনন্দবাজার উঠে রেখেছি টাকারে পারে, তাছাড়া চিড়িয়ে দুধ সবাইকে আমাকে দিল, বাইরে নিয়ে খেয়েছি। তারা বলছে তোমরা কেউ কথা বলো না, ও কথা বললে ওর কাছে খাইতে শোনে, বুঝলে, চুপচাপ পারবে। তারপরে হয়ে গেছে খাওয়া দাওয়া, আসো, গেলে আমরা বসছি, বলে দিলাম হবে না, আবার কেন তোমরা আসছো কেন হবে, শুনলাম নাকি ওখানে প্যান্ডেলে আগুন লাগায়, আগুন দিয়ে পুড়িয়ে দিছে, শুনলাম নাকি ওখানে সমস্ত সেই ছেলেরা, আদিকালের ছেলেরা নারকম অত্যাচার করছে, করছে, ওখানে আমাদের লিফলেট সব ছিঁড়ে ফেলছে, এই সমস্ত প্যান্ডেলে সব করছে, সমস্ত সব অত্যাচার করছে, সেখানে কী হবে, তবু যাই কি তা হবে, তবে একা করে জিজ্ঞাসা হচ্ছে তুমি বলো, দুঃখ বলো, তা বলছে আপনি অন্তত আর কি একটা দিনের ব্যবস্থা করেন, ওর 3 দিন বলার পরে, তাই বলছে আমাদের তুমি বলো হওয়া উচিত কিনা, হওয়া উচিত না, এটা ঠিক, আপনি যা বলেছেন, যা শুনেছেন তা তো হওয়া উচিত না, ঠিক বলেছেন, আমি যা শুনেছি তাতে হওয়া উচিত না, মানে তাহলে উচিত একটা জায়গা আছে নাকি, মানে হ্যাঁ ওই আপনি যা শুনেছেন সেই পরিপ্রেক্ষিতে হওয়া উচিত না, কিন্তু আপনি শুনেছেন প্যান্ডেলে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে, কিন্তু আমরা যখন আসি
কোনো প্যান্ডেল তো আগুন টাগুন দেখলাম না। হ্যাঁ, ওই যে সকালে বলে গেলো আনন্দ বলছে কি ওখানে ঠাকুরের ফটো নাকি ছিঁড়ে টিড়ে ফেলে উঠে, ওই আমরা তো শুনিনি। হ্যাঁ এই হ্যাঁ, আমি একটা একটা করে বলছি, তবুও হওয়া উচিত না, না হওয়া উচিত না। তা আপনি যেগুলো বলেন সেই কথাগুলোই আমি বলছি। তা আপনি যা শুনেছেন তাতে হওয়া উচিত না। হ্যাঁ, ও ঠিক বলেছে, আমি যা শুনছি তাতে হওয়া উচিত না। কিন্তু আপনার শোনাটাই তো ভুল বলছি না, আমি ভুল বলছি না, কিন্তু শোনাটা ঠিক না। মানে ঠিক না মানে কই আপনি বললেন প্যান্ডেলে আগুন দিয়ে পুড়িয়েছে, কিন্তু আমরা যখন আসি করেন তাই ওই কার্তিক, হ্যাঁ কই না আগুন তো দেয়নি কোথাও করে না, কোথাও। তা ঠাকুরের বলছে বলে আপনি শুনেছেন ঠিকই, মানে আমাদের ওখানে একটা আলোচনা পত্রিকা ছিল, আমাদের মাঝিদা ওই প্যান্ডেল ট্যান্ডেল কয়েকজন রাখছিলাম, সেখানে রাখা ছিল। একটা কলেজের ছেলে ওটা ঠাকুরের যে ফটো ছিল সেটা নিয়েছিল, নেওয়ার জন্য আপনি নিচ্ছ কেন বলে আমি এটা রেখে পুজো করবো, বান্দায় পুজো করবো। ও এটা ভালো কথা, এটা পুজো করবে, হ্যাঁ এটা পুজো করবো। তাই সে কিন্তু আমি শুনলাম যে বলে উল্টো শুনে তারপরে বিকেল হয়ে গেছে, চলো এখন প্রার্থনা হবে। ওনার বাড়ি থেকে আমরা বেরোলাম, বেরিয়ে আসলাম, প্রার্থনাটা হলো, বড়দা ওই ঘরে গেলেন, পাঠ টাট হলো। আমাদের কয়েকজন ওই ঘরে যাও, আমাদের সেক্রেটারি আছে ননিদা আর প্রেসিডেন্ট সরকারে, তাদের সঙ্গে কথা বলো, যাও ওখানে দেখো আর কী বলে। এরা তো বলা বই করছে, বড়দা ওখানে লক্ষ্য করছে, লক্ষ্য টক্ষ্য করে ডেকে বুঝো শোনো, উৎসব হবে, উৎসব হবে, সব দায়িত্ব তোমার, আমাকে তোমাকে দায়িত্ব নিতে হবে, হ্যাঁ তোমাকে দায়িত্ব নিতে হবে। আমরা এখান থেকে গোটা আশ্রমের লোক প্রায় 150-200 লোক সবাই মিলে যাব, যত্ন করতে নাই। বাইরের থেকে হাজার হাজার লোক আসবে, কোনো রকম যত্ন ত্রুটি না, সব দায়িত্ব তোমার, বুঝলে? যাও, কোনো চিন্তা নেই তো, তাড়াতাড়ি সন্ধ্যা হবে, ঠিক আছে। রাত্রে তখন প্রার্থনার পরে ফোন টোন করে দেওয়া হলো, ওই জায়গায় যে সবাই রেডি থাকো, আমাদের উৎসব পারমিশন পেয়ে গেছি, আর টাকা নিয়ে রাত্রিবেলা তখন মানে ওদের স্নান টান করার ব্যবস্থা হলো। রাত্রে সন্ধ্যে করে আমরা স্নান করি, স্নান টান করে আনন্দবাজার খেয়ে ওইখান থেকে একটা গাড়ি নিয়ে আমরা সব করে সে আশ্রমদের টাকা 2 লাখ টাকা কাছে রেখে, আশ্রমের কয়েকটা স্কট ছিল তখন থাকে, তারা আমাদের সঙ্গে আসলো, আমাদের সেকেন্ড ক্লাস টিকিট করে উঠে ভোর বয়সে পৌঁছলাম। ওদের ফোনে বলে দেওয়া হবে, আবার নতুন করে সেজে এসে উৎসব শুরু হয়ে গেল। তা দেখলাম এই যে বড়দা যে দায়িত্বটা দিলেন, অবশ্য অনেক বাধা বিঘ্ন হয়েছিল না, তারাও হয়েছিল, তার মধ্যে হয়ে গেল, তার আশীর্বাদে কোনো অসুবিধা নেই। সেদিন ঝড় বৃষ্টিতে শেষ দিনটা একটু হয়ে গেছিলো, ঝড় বৃষ্টিতে লাস্টের দিনে, নাহলে উৎসব সাকসেসফুল উৎসব। তারপরে চারিদিকে একটা ইয়ে গেল, বা হলো অনুকূল ঠাকুরের যজ্ঞ বিরাট, সেই প্রথম মানে নববর্ষ উৎসব, বা প্রথম, আগে তো সব তো দেওঘর হতো, নববর্ষ উৎসব হতো ঠাকুরের বাড়ি জন্ম উৎসব মানে পুজোর পরে হতো, এই ঠাকুর বাড়িতেই হতো। প্রথম আজ আমাদের দুর্গাপুর থেকে শুরু হলো সেইতে বড়দা। যাই হোক, এগুলো তার দায়িত্ব নিয়ে করলে তিনি করার মালিক তো আমরা না, নাহলে ওখানে সেই লক্ষ লক্ষ লোকের উপস্থিতিতে লক্ষ লক্ষ লোক, তার 3 দিন ধরে উৎসব, বাপরে বাপ, কত বড় বড় সেন্ট্রালের মন্ত্রী আসলো তখনকার দিনে সেইতে। তারপরে ওই দুর্গাপুর স্টেশনে রাজধানী ট্রেনটা একদম ওইখানে প্রথম এস্টাবলিশ শুরু হলো, মানে অনেক কিছু, রেল। আর তখনকার দিনে ওই কী বলে রেশনের চাল ডাল সব দেওয়া হতো সেই যুগে। কী করে আমাদের সব জোগাড় হয়ে গেল, পরমপতার দয়া সব আসছে, তারা সাপ্লাই দিয়ে যাচ্ছে সমস্ত কিছু। আরে বাবা, সে চারিদিক থেকে চাল ডাল গাটা ময়দা সব যেটা সে ভর্তি হয়ে গেল দেখতে দেখতে। 3 দিন ধরে উৎসব হলো, 3 দিন
সে ভাবা যায় না সেইটা পরম পিতার কাজ পরম পিতাই করে, আমরা তো উপলক্ষ মাত্র। আর তিনি ছিলেন, তার আশীর্বাদ, বাপরে বাপ, সেই আশীর্বাদ আমি সবচেয়ে নিশ্চিত ছিলাম তার আশীর্বাদ আছে, এবং সে আশীর্বাদে কিছু কিছু লোক আমাদের উল্টো পাল্টা করতে লাগলো, করলো, তার জন্য একটু ওই শেষের দিনে গণ্ডগোলও হলো, ঝড় বৃষ্টি তুফান টুফান, শেষের লাস্টে একেবারে সন্ধ্যার দিকে। নাহলে ঠিক আছে, তার কাছ থেকে কেন, আমরা কেউ না, বুঝলেন তো। এই যে কালকে যে উৎসব টুৎসব দেখলাম, একটু আমার মনে হলো তোমরা কেউ না, করার মালিক তিনি। হ্যাঁ, কিন্তু তুমি যদি মনে করো যে আমি করছি, আমার দ্বারা হচ্ছে, আমার ইয়েতে, এটাও ঠিক না। কারণ কারণ মানুষ আসবে, তাদের আপ্যায়ন করে ঠাকুর থেকে তার বুঝে যাবে যে ঠাকুরের কাজ কী হয়, করে তো সৎসঙ্গেরাই করে যাবে, আর সৎসঙ্গেরাই করে, তার সকলেই মিলে করে যাচ্ছে, তার উৎসব তিনিই করেন। যাই হোক, কালকের উৎসবটা এদের উৎসব করছে, নিজেরা করছে, নিজের আনন্দ করছে, কিন্তু একটু প্রচারটাও একটা দরকার। এটা অন্তত আজকাল ইন্টারনেটের যুগ, এতে বাইরে করে দিলে কত লোকে দেখতে পারতো, কত লোকে এটা করার সুবিধাও ছিল, আপনি অন্তত করে দিতে পারতেন, করতে পারতো না কিছু না। আজকাল তো কত সুবিধা হয়েছে না, ইন্টারনেটের যুগে ওখানে করবে, তারটা ই করবে, করছে কিনা জানি না, কালকে করছে কি বাইরে, বাইরে নেটে দেয়নি, হ্যাঁ রেকর্ডিং হয়েছে, হ্যাঁ রেকর্ডিং করে রেখেছে। এই রেকর্ডিং তো আপনি করছেন নাকি? না না, ওরা রেকর্ডিং করছে ওরা, না ওরা বাইরে বড় বড় ক্যামেরা দিয়ে, তো ওগুলো বাইরে রেকর্ডিং করে বাইরে পাঠাবে, ঠিক আছে, সেটা সম্ভবত না, রেকর্ডটা করে রাখবে হয়তো। আচ্ছা, যদি আমাকে দেয় আমি করবো, দিয়ে দেবো, দেবে কিনা সেটা। যাই হোক, একটু বাইরে, কারণ আমরা এখন সেই যুগ নেই, সত্যগুণ এখন ছোটো না প্রতিষ্ঠান, এখন বিরাট প্রতিষ্ঠান, ওয়ার্ল্ডব্যাপী প্রতিষ্ঠান। এই যে দেখেন, আমরা তো সামান্য একটু করতে গিয়ে দেখলাম তো কত লোকের সঙ্গে আমাদের পরিচয় হলো, বিদেশে কত লোকের সঙ্গে পরিচয় হয়ে গেল আমাদের, তাই না? একদম, আমরা তো কোনো ভাবতেও পারিনি, সত্যি তো প্রথম থেকে আরম্ভ করেছিলাম আপনার যে ইয়েটা দেখতে গেলে প্রায় কত তখন প্রায় 40-45 লোকের, বিদেশের লোকের সঙ্গে কথা হয়ে গেল, একদম, তাই না? এখন তো ওয়ার্ল্ডব্যাপী, সৎসঙ্গের অর্গানাইজেশন ওয়ার্ল্ডব্যাপী, সুতরাং এটাকে ছড়িয়ে দিতে হবে সবসময়, আরও হবে ঠিক। কারণ আমি খুব আমি হয়তো দেখে যেতে পারবো না, তাই ভাবি যে আধুনিক এখনকার ছেলেরা তো কত উন্নত, কত রকমের আছে, তার মাধ্যমে ছড়িয়ে দাও ঠাকুরের বাণী চারিদিকে। মানুষ তো বড় অসহায়, খুব অসহায় মানুষ, পথ পাচ্ছে না, একদম পথ পাচ্ছে না। তা আমি তো ভাবি সৎসঙ্গে ঠাকুর যে দিয়ে গেলেন সবাইকে সুখে শান্তিতে, নেই কিছু কিন্তু সুখ শান্তিতে তারা। সে যে বর্দাকে যখন মেট্রো সিনেমার কথা বললেন, আপনি বলেছিলেন যে 1 পয়সার জন্য যে সিনেমা দেখাতে পারলো না বর্দা, সেটা যদি একটু বলেন তাহলে ভালো হতো। সে তো অনেক আগের কথা, এটা আছে ব্যাপার হচ্ছে কি, বর্দার মাস্টারমশাই ছিলেন আমাদের বঙ্কিমদা, হ্যাঁ, সেটা আমরা মনে আছে, বঙ্কিম রায়। পরবর্তীকালে আমাদের সৎসঙ্গের সেক্রেটারি হয়েছিলেন, পরে গিয়ে ঠাকুরের কাছে, ঠাকুরের সবসময় সেবায় ছিলেন, বিয়ে তা করেনি। তো ঠাকুরের কাছে আসছেন, তখন পাবনা ছিলেন, বর্দাকে পাইবে, বর্দা তার কাছে পড়তেন আর কি। তো পড়তে বর্দার খুব ইচ্ছে কলকাতায়, কোনো জান নেই, কলকাতাটা দেখায়, মাস্টারমশাই আমার একটু কলকাতা দেখায় দেবেন। আমি তো তোমার বলতে পারি না, তোমার বাবাকে গিয়ে বলো, তাহলে আপনি যদি একটু বলেন টলেন। বড়টা এখন ছোটো, তাহলে আচ্ছা ঠিক আছে যাবো, বলে হ্যাঁ যান, আপনি তার নিয়ে যান, একটু কলকাতা দেখতে চায়, দেখায় নিয়ে আসেন, যান। ওনার অন্য কাজ ছিল কলকাতায়, ঠিক আছে, বর্দাকে নিয়ে গেছেন ঠাকুর বাড়িতে থেকে ঘুরে বর্দাকে যে জায়গায় সে জায়গায় দেখায়। তারপরে কার্জন পার্কে ওখানে বসে আছেন, বসে দেখার পরে বলছো ওই দেখছো, দেখা তো মেট্রো সিনেমা হল, তখনকার দিনে মেট্রো মানে খুব স্ট্যান্ডার্ড, হ্যাঁ নাম করা সিনেমা হল। আর ওখানে
ইংরেজি ভয় সাহেবরা টাহেবরা দেখে সেইতে মাস্টারমশাই, ও তুমি, আচ্ছা ঠিক আছে, তোমাকে দেখি, তোমাকে চলো দেখি দেখে আসে। তা গিয়েছেন, গিয়ে দেখে ওই তখন অন্য সিনেমা হলে, সাধারণ সিনেমা হলে মানে 4.5 আনা দিয়ে নিজের টিকিট, আর ওখানে মেট্রোতে ছিল বোধ হয় 6.5 আনা না 10.5 আনা, কী জানি আমার মুখ বিলে গেছি, আমিও দেখেছি তখন ছোটোবেলা বোধ হয় মিনিমাম যেটা। তা উনি দেখলেন যে আমার কাছে পয়সা আছে, তা দিয়ে ওনার টিকিট করে ওকে দেখাতে পারবো। ও 6.5 আনা, 6.5 আনা। তা গেছেন, লাইন দাঁড়াচ্ছেন, লাইনে দাঁড়ায় টিকিট করতে গিয়ে 1 পয়সা কম, 1 পয়সা 25 পয়সা আছে, 6.5 আনা মানে 26 পয়সা হবে, তাই তো? কত আনা? 6.5 4 পয়সায় 1 আনা না, 4 আনায় 25 পয়সা, তাহলে 12.5 তার মানে 1 পয়সা কম ছিল, ভুলে গেছি তখন আর কি। 1 পয়সা কম, 1 পয়সা কম, 6.5 আনায় 1 পয়সা কম, 6 আনায় বোধ হয় 1 পয়সা। টিকিট কাউন্টারে দিয়েছে, এই 1 পয়সা দাও, এই রে 1 পয়সা কম, তাই তো খেয়াল নেই, পয়সা গুনে গুনে দেখি। তারপরে লাইন দেখছে, কাউকে সেনে 1 পয়সা চেয়ে নেব টিকিটে। তারপরে গেছে, দাঁড়ান দেখে লাইন থেকে বেরিয়ে ওই দূরে ওখানে কেসি দাসের রসগোল্লার দোকানটা গেল না, তো ওই দোকান থেকে ঠাকুরের ভোগের জন্য টোনা মাঝে মাঝে ওরা নিয়ে যায়, ঠাকুরের ভোগের জন্য সবাই জানে। ঠিক আছে, যাই ওর থেকে 4 পয়সার ধার নিয়ে এসি 1 পয়সার জন্য। গিয়ে দেখি কাউন্টারে যে ক্যাশে যে বসা আছে তার কাছে বলি 1 পয়সা দাও, আমি ঠাকুর বাড়ির লোক, তোমাকে পরে পয়সাটা দিয়ে দেবো। না না, 1 পয়সা তোমাকে করতে দেবো, তুমি কে দেখ? বলে আমি সেক্রেটারি, সৎসঙ্গে সেক্রেটারি, আমি এখানে ঠাকুরের ভোগ নেই, এটা কেন? না না, সে দিল না। এদিকে বেলটা তো বেজে যাচ্ছে, গ্রং গ্রং গ্রং, 1টা বেল হলো, 2য় বেল হলো, 3য় বেল শুরু হয়ে গেল। এখানে ওখানে খুঁজে খুঁজেও 1 পয়সা। তারপরে উনি তো বসে আছেন কার্জন পার্কে, মন মরা অবস্থায় এসে ওই বঙ্কিমদা বরটাকে বলছে, দেখো আমি বঙ্কিম রায়, সৎসঙ্গের সেক্রেটারি, আমার একটা মুরদ, 1 পয়সার মুরদ নেই। আমার প্রিয় পরম, আমার গুরু, আমার ঠাকুরকে তার সন্তানের খুব ইচ্ছা হয়েছে একটা সিনেমা দেখা, তো 1 পয়সার অভাবে তাকে সিনেমা দেখাতে পারলাম না। আমার কোনো, তাহলে তার মানে আমার 1 পয়সা মুরদও নেই, মানে 1 পয়সার মুরদ নেই, তাহলে তার দয়া না হলে ওই 1 পয়সা হবে না। অত 1 পয়সা ইজিলি কত লোক কাছে ধার দিতে পারে, বলে ওই দোকান থেকে নেয় রেগুলার, সে কেসি দাসের করে। এই হচ্ছে তো বড়দের কাছে শোনা গল্পটা, বলে আমার 1 পয়সা মুরদ নেই। তার দয়া ছাড়া হয় না, এই যে বাতাসটা তার করে তার দয়া, তিনি দেন তার নাহলে তার যে দয়া নয়, 1 পয়সা আটকে গেল, 1 পয়সা তার ঠিক জীবনের টাই পেল না, সব তার দয়া। আমরা যে যাই ভাবি না কেন, আমাদের কারো কোনো ক্ষমতা নেই, কারো কিছু করার নেই, তিনি একমাত্র। যেখানে সৎসঙ্গের কোটি কোটি টাকা সম্পদ, সেখানে 1 পয়সার জন্য ঢুকতে পারল না। আমরা ভাবি যে আমি করাচ্ছি, আমি করি, মানে আমি কাউকে করছি না, কর্মীদের দেখি চলাফেরা ভাব টাপ এরকম, আমি এত দীক্ষা দিয়েছি, আমি এত দীক্ষা দিলাম, আমি এত করলাম, আমি কে? হ্যাঁ, করার মালিক তিনি, সবসময় তিনি করাচ্ছেন। আমি তো উপলক্ষ, আমাকে তো আমার কোনো ক্ষমতা নেই, তিনি আসেন তাই আমি আসি। তিনি যদি আমাকে ছেড়ে চলে যান, আমার কোনো ক্ষমতা নেই।
ঠিক। তাকে গ্রহণ করে মানুষ যদি চলে এবং তার উপর নির্ভরশীল হতে হবে, তিনি যা বলেন সুখ শান্তি স্বস্তি তার মধ্যে সবসময় বিরাজ করবে। আর অহংভাবতে থাকলে শান্তি স্বস্তি সুখ সেইটার অভাব হবে সবসময়, যতই করুক। যদি অহমিকা থেকে যায় একদম সব তুমি, তিনি করা। আমি পরবর্তী রাতুল সবল মঙ্গল আরেকটা আছে, সেইটাই। একজন মা আপনার কাছে জানতে চেয়েছেন, হ্যাঁ। তার দুটো প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে, সে প্রতিদিন ঠাকুরকে পুজো করে চন্দন, তুলসী পাতা আর ফুল দিয়ে জল দিয়ে ঠাকুরকে পুজো করে। একজন ষষ্ঠয়ানী দীর্ঘদিনের ঠাকুরের দীক্ষিত, মানে বহু আগে দীক্ষিত, মানে পুরনো লোক, তিনি এসে মাকে বলছেন, সে কি করো, সে কি করো, সে কি করছো না, কেন না তুমি চন্দন দিয়ে তুলসী পাতা দিয়ে ঠাকুরকে পুজো করছো ফুল দিয়ে, না কি হয়েছে, না চন্দন তো দিতে নেই ঠাকুরকে, তুমি কেন দিচ্ছ? তখন সে বাবা চাল খেয়ে গেছে, সে তখন ভয় খেয়ে গেছে, দিয়ে আমাকে ফোন করেছে যে দয়া করে রাধাকে একটু বলবেন, বা জানতে চাইছি যে আমি ঠাকুরকে পুজো করবো কি করে, আমি তো ফুল চন্দন তুলসী পাতা দিয়ে পুজো করতাম, সেটা কি ভুল হচ্ছে, তার সঠিক পদ্ধতিটা কি? আমি তো মতামত ঢুকছে না, কারণ আলাদা কি পুজো করে আমাদের জবদান সাধন বসন এটাগুলা। তবে যদি স্বস্তিনী জল করে তো ওইগুলো দিয়ে স্বস্তিনী জল করা যায়। ফুল তুলসী পাতা চন্দন টন্দন দিয়ে কোষের মধ্যে রেখে দিয়ে জল দিয়ে 3 বার সেটাকে করা যেতে পারে। আর এমনি ঠাকুরের সাদা ফুল দিয়ে দিতে হবে। হ্যাঁ, সে তার চরণে, তো ঠাকুরের চরণে ফুল চন্দন তুলসী পাতা দিচ্ছে, তা এখানে প্রবলেমটা কোথায়? আমি জানি না, আমার তো কোনো আইডিয়া নেই, আমিও বুঝবো না, আমার কোনো ইয়ে নেই। আমার তো মনে হয় কোনো প্রবলেম নেই, মা করতেই পারে। কে জানি, আমি জানি না, আমার তো ইয়েতে কেন কি ভুল কিসে? আমি সেটাই বলছি, আমি বিতর্কে যাচ্ছি না। আমার তো তিনি যদি শ্রদ্ধা করে ভক্তি করে ঠাকুরের চরণে দেন, তার প্রবলেমটা কোথায়? আমার জানি না তো, আমার তো মাথা ঢুকছে না, তো ভুল কোথায় জানি না। তাহলে মা যা করছেন করুন। স্বস্তিনী জল করে সেই যে ফুল টুলগুলো থাকে সেইগুলো দিয়ে অনেক সময় কবচ টবচ করে, কিংবা বাকিটা একটা জায়গায় রেখে সে নষ্ট করে সেটাই ঢুকতে পারে, তুলসী গাছের গোড়াটায়। আর ঠাকুরের পায়ে তো হামেশা মানুষ ফুল দেয়, ফুল টুল দিয়ে, সে দেখেছো সবাই তো দেখ কি আছে, সেটাই বলতে ইষ্ট দেবতা তার কাছে দিচ্ছে। এখানে তো ভুলের কিছু আছে বলতে আমার তো জানি না, আমার কোনো মাথা ঢোকে না। তাই কি দেবে গেছে তার, তিনি যে বলছেন ভুল করছে, ভুলটা কিসে হচ্ছে কি আমি সেটাই তো বুঝতে পারছি না। তাকেও জিজ্ঞাসা হবে ভুলটা কি, কোন দিকতে হচ্ছে, কি ওই ফুলটা দেওয়া হচ্ছে না এটা কি হচ্ছে। তবে ওই লাল ফুল দেয় না, সাদা ফুল দিয়ে ঠাকুরে, আর বড় মাকে লাল ফুল দেয়, এই আর কি। তিনি ভয় খেয়ে গিয়ে বললেন রাজেটুকে জিজ্ঞেস করবেন আমি কি যে না না, আমি তো জানি না, আমার তো ভুল হচ্ছে, আমার মাথা ঢুকছে না, আমি বুঝলাম এর ভুল কোথায় আছে কি জানি। ঠাকুরের চরণে নিবেদন করছে ভক্তি ভরে, ভক্তি হোক যা দিচ্ছে তো, সে তো সবাই তো দেয় এতে। আচ্ছা আচ্ছা, তার দ্বিতীয় প্রশ্ন, যে তার পাশে একজন ঠাকুরের দীক্ষিত ছিল, গিদনির সংস্থার দীক্ষিত, সে তাকে যাজন করেছে, মানে করতেও এখন করে না, চুপচাপ বসে আছে, সে তাকে যাজন করছে। এবার রাজুকে জিজ্ঞেস করবেন যে আমি তো এত কিছু জানি না, তবে যাজন করতে বলে সবাই, তাদেরকে যাজন করেছিলাম যে আপনি ইষ্টভীতিটা শুরু করুন, ইষ্টভীতিটা করে আর পাঠাবে কোথায়, আমি ওই জন্য বলছি প্রণামী বাক্সে ঢুকিয়ে দিয়ে আসতে, প্রণামী বাক্সে ঢুকিয়ে দিয়ে আসতে, মানে ওই ইষ্টভীতি টাকাটা। আমি তখন বললাম মা গো,
আমি যা বলেছি তা বলছি, ভুল হলে আপনি বলবেন যে এই জায়গাটা ভুল হয়ে গেল। প্রণামী আলাদা আর ইষ্টভীতিটা আলাদা, দুটোকে এক করবেন না। এই জায়গাটা ভুল করছেন না, তাহলে কি বলবো? টাকাটা কোথায় দেবে? টাকাটা পাঠাবেন সংস্থায়, না তার সংস্থায় তো জানি না। তাহলে ওই গিধনি বলুন, দেওঘর বলুন, উপাস্যকে শ্রী ঠাকুর। তা আপনি গিধনি যদি না জানেন, সে গিধনি সংস্থায় থাক, তার ইষ্টভীতিটা আমাদের সৎসঙ্গে পাঠাবেন দেওঘরে, অসুবিধা কোথায়? না ওর তো যে ফ্যামিলি কোড জানি না। এখন যারা নতুন দীক্ষা নেয় তাদের কি ফ্যামিলি কোড হয়? নিউ বলে লিখে দিতে হয়, পরে ফ্যামিলি কোড আসে, সেই ফ্যামিলি কোডে ফেলবে, অসুবিধা তো কিছু নেই। বলছি ও আমার তো এটা তো জানা নেই। আমি ঠিক আছে, আমি রাহাদাকে বলবো, যদি আমার কোথাও ভুল হয় তিনি সংশোধন করে দেবেন। এইটা বলেছি, এর মধ্যে কিছু ভুল আছে নাকি সংশোধন করে দিন। ঠিক আছে, কিন্তু প্রণয় বাক্স তো দুটো কেন? না না, প্রণয় বাক্স ওটা আলাদা নেই, ইষ্টভীতি ইষ্টভীতি, হ্যাঁ সুস্থ হয়নি সুস্থ হয়নি, তো আলাদা আলাদা ইয়ে আছে না। হ্যাঁ, তা সেই ইষ্টভীতি সেইভাবে পাঠাবে, ঠিক। মাসে মাসে পাঠিয়ে দেবে, সেইভাবে ইয়ে আসবে, অল্প পরিস্থিতি আসবে। হ্যাঁ সেরকম ঠিক আছে। একটা সিস্টেম তো আছে, একটা সিস্টেমেটিক হইতে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে কেয়ার মাফিক ভজলি গরু হতে মানুষ হলি গরু। ঠিক। ঠাকুর প্রত্যেকটা সিস্টেম করে দিয়েছেন, সব জিনিসের ইয়ে আছে, তাই সিস্টেমেটিক হইতে হবে। আমি আমার মতন করে মানে বলেন ঠাকুর একটা বই আনে, খেয়াল মাফিক ভজলি গুরু ওতে মানুষ হলি গরু। তাই তো, আমার খেয়াল তো হবে না, ঠাকুর যা বলেছেন যে সিস্টেম সেই করি, কিন্তু কোনো ইয়ে নেই। ঠিক। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, যাই হোক, আমরা তো কোনো টপিকস নিয়ে আজকে কোনো আলোচনা করলাম না কোনো না, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, এমনি ব্যক্তিগত কথাটা থাকে সেগুলো বলি টলি, ঠিক। অন্য কোথাও প্রশ্ন থাকলে করবেন, নিয়ে আরম্ভ করবো। একদম একদম। কারণ এক নাগারে আমি বলছি, আমার শুনতে ভালো লাগে, এক বছরই বলি, তা তো না। এরকম ব্যক্তিগত কথা থাকলে ভালো লাগে। সমস্যা তো আছে, প্রত্যেকের সমস্যা আছে, দীক্ষা নিয়ে তো আর সমস্যা হয়নি, তা সেই সব সমস্যা নিয়েই তো আলোচনা করা যেতে পারে। একজন দাদা বলেছেন এবং একজন মাও বলেছেন, বলছে রাহা দাদা, আপনার মনে যেটা আসে সেটাই বলবেন, তাতেই আমরা অনুপ্রাণিত হই, উদ্বুদ্ধ হই, আপনার কথা শুনতে ভালো লাগে। ওটা তো আপনার মনে যা আসে তাই বলবেন। মানে একসঙ্গে বলছেন না আমি কোথা থেকে বলবো, কোথা থেকে শুরু করব, আমি কি বলবো, তারা বলছে আপনার মনে যেটা আসে সেটাই বলবেন। সে তো ঠিকই আছে, তিনি যেটা বলাবেন তাই বলবো। আমার মনে তো না, তিনি যে বলাবেন যা ভাব দেখবেন সেটাই, চোখে তো অনেক কিছু ভাসে, সত্যি কথা বলবো, অনেক কিছু ভাসে। কারণ সুদীর্ঘকাল ধরুন, সত্যি তাই, দীক্ষা নিয়েছি তো ধরুন 44 সালে, ঠাকুর গেছেন 89-এ, 25 বছর। তার পরবর্তীকালে এখনও বেশি আছি, এত তো মোটামুটি 80 বছর হয়ে গেল আমার দীক্ষার জীবন। দীক্ষারও আগের থেকে, দাদা দীক্ষা নিচ্ছে তখন পুষ্টিবিদ ছিল না, বলেছি তো। তাই আমি সৎসঙ্গে জড়িত, তাই আমার জীবনের বোধহয় আমার 10 বছর কি 11 বছর বয়স থেকেই আমি সৎসঙ্গে, প্রায় ধরুন 90 বছর আমি সৎসঙ্গে। তো এই 90 বছর অনেক কিছু দেখেছি, অনেক কিছু শুনেছি, অনেক রকম ইয়ে আছে। সুতরাং যখন ভেসে আসে সব রকমের ইয়ে, তো সেগুলো একাজন থাকি তখন ভাসে। মানে এই জিনিসগুলো তো আজকাল তো ছেলেরা জানে না, বুঝে যায়, আবার তখন বলতে আসলে মন থাকে না, আমার তো কত কিছু ভেসে আসে। তিনি তো বলাবেন তাই বলি। হ্যাঁ, এত কিছুর মধ্যে দিয়ে মানে সিস্টেমেটিক হইতে বলা তো হবে না, তিনি বলাবেন তাই বলবো। তিনি যেটা মনে করে দেবেন সেইটাই ঠিক। কারণ আমার তো নিজের কি আছে বলুন, সেইটাই।
মানে জীবনে কতগুলো সাইড আছে তো, ঘাত প্রতিঘাত সংঘাত কম না। এবার এমন অবস্থা হয়েছে যে আমি হারিয়ে যাই, আর আমার তো হবে না। তার মধ্যে ঠেনে ঠাকুর টেনে গেলেন, কোথায় চলে যেতাম, ঠিক আছে, আমি কোথায় চলে যেতাম কে জানতো, কোথায় কোথায় জানতাম আমি 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 আজকে এখানে বসে যে এরকম ঠাকুরের কথা বলবো ভাবতেই পারি না। সব তার দয়া, একদম ভাবি অবাক হয়ে যায় আমাকে কোথায় ঠাকুর টেনে নিয়ে আসছেন, না একদম ছিন্ন ভিন্ন, আমার কোনো অস্তিত্বই থাকতো না। কোথায় ঠিক কোথায় আমার দীক্ষা হলো, আস্তে আস্তে যেন পরিবর্তনটা, তিনি যেন আমাকে ঠেলে ঠেলে পরিবর্তন নিয়ে কোথায় আজ কোন রাজ্যে চলে আসি, কত লোকের সঙ্গে আমার কত লোকের, আমি তো ভাবতেই পারি না, আমার ভাবার মানে বাইরে, সত্যি কথা একদম ভাবার বাইরে। হ্যাঁ, আমার বড়দের একটা কথা মনে পড়ে, আর বেছে নেই, চলে গেছে কোন কালে, আমার বড়দেই, তুই ঠাকুরের ঋত্বিক কবি, আমি ভাবতেই পারিনি, তুই ঠাকুরের ঋত্বিক কবি, হ্যাঁ হ্যাঁ তুই ঠাকুরের ঋত্বিক কবি, এই তো মানে চিন্তা করেন, মানে কাকে দিয়ে কী করাবেন তিনি জানেন। ঠিক, আজকে সত্যি কথা বলছি, আমার পাস্ট লাইফ যদি আমি নিজে নিজে বিশ্লেষণ করি, সত্যি তাই, আমাকে দিয়েও ঠাকুর তোমার কাজ করাচ্ছ, আমি তো এটা সত্যি কথা বলতে কি, কোনো বিদ্যে নেই, বুদ্ধি নেই, জানা নেই, কিছু নেই, তাকে চিনতে পারিনি, চিনতে পারিনি, তিনি এখনো করান, এখনো করেন। আমার যদি এই পরিবর্তন হয়, সকলের হবে, সবার হবে, হতাশা হবেন না কেউ, যদি তাকে ধরে থাকে, ওসব তার দীক্ষা নিয়ে তার সঙ্গে যদি যোগযুক্ত হয়ে থাকে, কোনো ঘাবড়াবেন না, কেউ ঘাবড়াবেন না, আমি বলেছি। কারণ আমি আমার ব্যক্তিগত জীবনের দিয়ে আমি সেই স্পিরিট, সেই জোর আমি পাই, তিনিই করাবেন, তিনি কোনো চিন্তা করবেন না, কোনো চিন্তা করবেন না, সলে বলে কৌশল দিয়ে করায় নেবেনই, অবশ্য যদি তাকে না ছেড়ে থাকেন। আর তাছাড়া অটুট রাখতে গেলে ওই যজন ইষ্টভীতিরা ওই জায়গায় করে না, ওই কী করে ঘরে ঘরে যে ই করে, কি এখন করে ডিপি ওয়ার্ক, ওটা দারুণ জিনিস। সবাই যদি ইষ্টভীতিরা একমতো রেগুলার করতে গেলে, ইষ্টভীতি করতে গেলে ঠাকুরের কথা মনে হয়, তাই একটু নাম করতে হয়, একটু সাধন করতে হয়, এসে যাবে, তাই না? তো ওই ইষ্টভীতিরা আংটা নৌকোটাকে আটকায় রাখতে গেলে একটা গ্যারাপি লাগে, সেইটা আটকায় রাখার জন্য আমার সমস্ত যজন ই করার জন্য ইষ্টভীতি আটকায় রাখে। ইষ্টভীতি ছেড়ে দেন, আস্তে আস্তে যজন ইষ্টভীতি কেটে যাচ্ছে। ওই রশিটা দারুণ রশি, ঠিক আছে, ইষ্টভীতি করে না করে আমি জল গ্রহণ করবো না, এই মনের ভিতরে যা থাকে, ঠিক আছে, অভ্যাস হলো করতে 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 একটু ঠাকুরের নামটা করতে, এটা আস্তে আস্তে ঠাকুরের দেখবেন ভালোবাসা ইতিহাস ইষ্টভীতি করি না, ঠিক আছে, আমি দেখে তো নিছি, ঠিক আছে ইষ্টভীতি করলাম, একদিন বললাম, 2 দিন বললাম, তারপরে আস্তে আস্তে ভুলিয়ে গেলাম। কিন্তু ওই যে বলে যে ইষ্টভীতি না জল গ্রহণ করা যাবে না, সেই যে একটা ভিতরে থাকবে, তখনই আস্তে আস্তে দেখা যায় ইষ্টভীতি টান আসে, মানে পরস্পর যুক্ত যজন করেন, যাজন ইষ্টভীতি একটার সঙ্গে একটা কিছু লোকযুক্ত করে যাবেন। ঠিক, খুব ভালো জিনিস। এই যারা দীক্ষা নিয়েছে কিছু করে না, তাদের একবার কোনো রকম ইষ্টের সঙ্গে যোগযুক্ত করে দিতে পারলে, যে ইষ্টভীতি না করে জল খাবে না, দেখবে মঙ্গল কোন দেখবে অমঙ্গলটা কেটে যাবে, কেউ বুঝতে পারবে না, বিরাট বিরাট অমঙ্গল কেটে যাচ্ছে ওই ইষ্টভীতির
সঙ্গে যোগযুক্ত থাকতে। খুব ভালো জিনিস এটা, অন্তত কেউ বাইরে দেন না। এবার দেখলাম তো আমাদের কাজলের এটাই অন্যভাবে তা প্রায় ও তো এই এই কাজে কয়লা ঘুরে বেড়াটা করে করে বহু লোককে ইষ্টের সঙ্গে যোগযুক্ত করে দিছে, ইষ্টভূতি কয়লা দিচ্ছে এবং ভালো টাকা কালেকশন করেছে এবার। ও ওই দেখলাম একটা লিস্টে দেখলাম 101 টাকা করে। ওই এদের কাছে উৎসব চাইলে পাওয়া যেত না, খুঁজেও পাওয়া যায় না, এবং তাদের কাছে কালেকশন করেছে মানে বিরাট একটা লিস্ট দেখলাম, এবং তাদের নিয়েও গেছে ওখানে কালকে। বাহ, এবার একটা বড় জিনিস করি, এটা খুব ভালো যে সুতরাং সবাই যদি উঠে পড়ে লাগেন, তো মায়েরা বলছে দাদারা উঠে পড়ে লাগবে যেন কেউ বাদ না যায়। দীক্ষা তো নিয়েছে, আগে তাকে যোগযুক্ত করে রাখি, তেমন নতুন দীক্ষা তো হবেই তাদের। খুব ভালো। পরম পিতা রাতুল চরণে মঙ্গল কামনা, সবাই থাকুন, সবাই। আমরা মাঝে মাঝে আপনি আসলে একটু বসবো একটু, কারণ আপনি তো কাজে নেই। অনেকে জিজ্ঞাসা করেন ওটাকে বন্ধ করে দিলেন নাকি, না তিনি মাঝে মাঝে আসেন, তার তো নিজের কাজ আছে। আজকেও তো কেউ জিজ্ঞাসা করছিল যে ওটা কি বন্ধ হয়ে গেল, যেটু না বন্ধ হয়নি, আমি তো থাকি ঘরে বসে, আমি তো যেতে পারি না। তিনি আসেন মাঝে মাঝে, আসলে তিনি তো নিজের কাজে থাকেন, মানে ইয়েতে একটা টোটো চালান, সেখানে আসেন। ঠিক সেইতে সব কাজের মধ্যে আগে করোনার সময় কোনো কাজ ছিল না, কম ছিল না, ঘরে বসে রেগুলার হতো। এখন হবে, সপ্তাহে একদিন আসবে, করবে। ঠিক ঠিক। বন্দে পুরুষোত্তম। জয় গুরু। ভালো লাগলো আজকে আপনার মুখ থেকে অটোমেটিকলি, তার দয়ায় হোক যাই হোক, আপনার মধ্যে তার ঐশী শক্তি রয়েছে। না, আজ বর্দার অনেক কথা জানলাম, এটাও আমাদের জানা হলো, জানা উচিত। হয়তো বই খুঁজলে আমরা পাবো না, যেটা আমরা জানলাম, উদ্বুদ্ধ হলাম, অনুপ্রাণিত হলাম। আর সে মায়ের যে প্রশ্ন ছিল তার উত্তর নিশ্চয়ই পেয়েছেন। এবারে আমরা পরমপিতা রাতুল চরণে আপনার সুস্থ ষষ্ঠ সুদীর্ঘ জীবন প্রার্থনা করি। আর যারা এতক্ষণ শুনলেন তাদের প্রত্যেকের সার্বিক মঙ্গল প্রার্থনা করি। এইভাবে রাহাদাকে নিয়ে একটা মানে আজ মনটা একটু খুব খোশ হচ্ছে, কি জানেন, বেশ কিছুদিন যাবৎ মনটা খুব ভারাক্রান্ত ছিল, খুব চিন্তিত ছিলাম। আমাদের গুরু ভাই কিন্তু একটা ছেলে, বাংলাদেশের বাড়ি, ওরা বাংলাদেশের সরকারি গভর্নমেন্টের একটা স্টাইপেন্ড স্কলারশিপ নিয়ে, ইন্ডিয়া গভর্নমেন্টের স্কলারশিপ নিয়ে ও মেডিকেলে ডাক্তারি পড়বার জন্য দিল্লিতে আছে। 3 বছর হয়ে গেল, ওই 5 বছর 6 বছরের কোর্স, ওর 3 বছর হয়ে গেল থাকে বাড়িতে। ওর বাবা মাটা সবাই থাকে। হঠাৎ ওর বিয়ে দেবে করে ওর বাবা মা করেছিল যাই সব মেয়ে দেখে যাবে। তা ওর পরীক্ষা হয়ে গেছিলো সেই মাসে, বলছে একবার যাই তাহলে বিয়ে এসে দেখা যাক, যদি বিয়ে হয় হবে। আমাদের এখানে আমার এখানে আসছিল দিদিটাকে, হ্যাঁ ছেলেটা, তা বললো যে হ্যাঁ যাও না একবার বুঝে আসো। তখন বাংলাদেশে গন্ডগোল না, বিয়ে বাড়িতে গেছে, আর কয়েকদিন পরে ভূষণ গন্ডগোল, এই বাংলাদেশ আটকে। তারপর তার কোনো খোঁজ টোজ পাই না, ওর সুযোগ নেই। ওই বাংলাদেশে ওর যশোরের বাড়ি, ওর বাবা মা থাকে সেখানে, চলে গেছে। আমরা আজকে কেন জানো কয়েকদিন ধরে খুব চিন্তা করছি, ছেলেটা কি ওর পড়াশোনা নষ্ট হয়ে গেল, ক্যারিয়ারটা নষ্ট হয়ে গেল। 3 বছর কমপ্লিট হয়ে গেছে, 4th ইয়ারে বোধ হয় এবার ডাক্তারি, একটা মেডিকেল এই পড়ে ছেলেটা। আর সবসময় গুরু ভাই, এবং আমার এখানে কয়েকবার এসছে, 2-3 বার এসছে, দেখেছেন আমি ছেলেটাকে? আচ্ছা, ও খুব রোজ ঠাকুরের প্রার্থনা করি, ঠাকুর যেন ওদের কোনো দেখছি বাংলাদেশের যা পেপার টেপার পরিবার শুনছি, খুব আর কি সেই রাজাকাটার মধ্যে আরাম না গেছে। আজকে সকালবেলায় কাজলকে বললো আমার ফোনটার ওর নাম্বারটা নষ্ট হয়ে গেছে, সেই নাম্বার ফোনটা হয়ে গেছে। তা ও কালকে নাকি ফোন করেছে কাজলকে যে আমি এসে গেছি দিল্লিতে, এখন এসে গেছি, কোনো ইয়ে নেই। মানে না ঠিক আছে, আজকে একটু আগে ওর কাছে ফোন টোন করে জানতে চাইলাম,
না বলছে দাদু, ও দাদু বলে ডাকে আমাকে, দাদু বাড়িতে সব ভালো আছে। আমিও যেহেতু আমার একটা ইয়ে ছিল, ইন্ডিয়ান পাসপোর্ট ছিল আমার, কেন আমি স্টুডেন্ট তো, স্টুডেন্ট পাসপোর্ট ছিল, এবং আমার সরকারি আমি কায়দা করে এবার চলে এসেছি, এবার আসে গেছি বাড়িতে আছে। ওর ভয়তে ভয়তে থাকতে হয় ওদের বাড়িতে, ওর বাবা মা বাইকটাই আছে বলে, সেই একেবারে সেই খুব অবস্থা নাকি, বলে আমি তো এখানে থাকি এখন, ও আমার ক্লাস শুরু করেছে এসে, সেইতে খুব চিন্তা করতাম যে সত্যি ছেলেটার কি লাইফটা নষ্ট হয়ে যাবে, মানে গেছে, আসতে পারছে না, এদিকে ক্লাসও আরম্ভ হয়ে গেছে, এবার থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে আর 3 বছর বোধ আছে না 2 বছর আছে, হয়ে গেল, ছেলেটা ক্যারিয়ারটা নষ্ট হয়ে যাবে, আটকে গেছে ওখানে বাংলাদেশে। কী অবস্থা, বলছে ওর বাবা মা আছে, ও ছোটো ভাই আছে, ওর বাবা এক স্কুল মাস্টারি করতো ওখানে যশোরে, বলে যে আমি কায়দা করে বেরিয়ে চলে আসতে পারে, এসে গেছি, দেখ একটু আগে খবরটা পেলাম, একটু আগে ফোন করলো আমাকে, যে দেখি ওর ফোন টোন করে বলছে যে, বলে আসে, বলে কী করে আসে, বলে ওই সব ভয়টা ভয়ে থাকতে হয়, তবে আশেপাশে সব মুসলমান আছে, তাদের সঙ্গে মিলেমিশে থাকতে করতে হয় আর কি, কারণ ওদের আবার নতুন হয়েছে তো, গভর্নমেন্টের নতুন হয়েছে, আওয়ামী লীগের লোক পেলে তাদের ধরে মারছে, সেই হিন্দু হোক মুসলমান তাদের মারছে, আর হিন্দু মানে বুঝতে আওয়ামী লীগের লোক, এটা ভেবে নিছে, বুঝলেন না। এখন তো সেই আগেকার মতন সেই রাজাকারের সেই ওইরকম সব যত সমাজ বিরোধী লোক সব ঢুকে গেছে, বর্তমান সরকার যা আছে তাদের ক্ষমতায় বাইরে চলে গেছে, তারা কাটা হচ্ছে না, সব সমাজ বিরোধী, তারাই সব এখন করছে এখানে। বলে কী অবস্থা, দুরবস্থা, বলে আমি আসি এখানে, বাবা মা আছে, কোনো রকমের আশেপাশে মুসলমান যারা আছে তাদের করে রাখতে চাই, বলে খুব দুরবস্থা বলে বাংলাদেশে। তাই যাই হোক, সেটা এসে গেছে আমার কাছে, একটা ঠাকুর কাছে আমার বেশ কিছুদিন ঠাকুর শুধু প্রার্থনা করতাম যে ছেলেটার লাইফটা নষ্ট হয়ে যাবে, কোন গিয়ে আটকে গেছে, আসতে পারছে না, এবারে ওদের ক্লাসও আরম্ভ হয়ে গেছে, এটা সরকারি স্টাইপেন্ড নিয়ে পড়াশোনা করে ওইখানে, কী অবস্থা দেখেন। দেখ, এটা আমার ভালো লাগছে, এটা সত্য খবর। হ্যাঁ, ঠিকই বলছেন। তবে ওই যে সুদখোর ইউনুস মিয়া যে বাংলাদেশের এখন ধরেছে, তো ওর হাতে কিছু এখন নেই, ওকে করে দিয়ে সাইড ট্র্যাক করে ফেলছে, করবে, অভ্যুত্থানটা হবে, ওকে তাড়িয়ে দিলেই, এবং যত রকম জেলের মধ্যে সেই পাকিস্তানি যে রাজাকার বলছেন ISI সব ছেড়ে দিয়েছে, যত সব গুন্ডাগর্দি ছেড়ে দিয়েছে, অরাজকতা চলছে। তবে আপনাকে বলি, খুব তাড়াতাড়ি সমাধান হয়ে যাবে, সমগ্র বিশ্ব তাকিয়ে আছে ওর দিকে, সমাধান হয়ে যাবে। একটু লাফাচ্ছে ইউনুস, ও দেশটা হয়েছে কি জানেন, এই যে ওসব আমরা খারাপ নেই, পৃথিবীতে যতগুলো দেশ আছে, এই যে মুসলিম কান্ট্রিগুলো, ওদের একটা কান্ট্রিতে খুব নেই, সুখ শান্তি স্বস্তি নেই ওদের, কেন জানি না, ওদের লোকগুলো কেমন যেন কিছু নেতা যেন এটা একটা ধীর স্থির নেই, কেন জানি না, সব মুসলিম কান্ট্রি যতগুলো আছে, সেই ফার্স্টে হোক ওয়েস্টার্নের দিকে হোক, সব আছে, কারণ এরা, বিষয়টা হচ্ছে আমাদের হিন্দু বলুন বা আমাদের ঠাকুর বলুন, বলছে তো পূর্বতনদের শ্রদ্ধা জানাতে হয়, পূর্বতনীদের শ্রদ্ধা জানাতে হয়, মানে যারা আগে এসছেন, আমার ঠাকুর যেটা বলেছেন সবাইকে শ্রদ্ধা করতে বলেছে। কিন্তু ইসলাম যেটা, তিনি তো বলেছেন সবাইকে শ্রদ্ধা করতে, কিন্তু বর্তমানের যে যারা মুসলিম, তারা কোরআন ছাড়া আর কাউকে চেনে না। না, এই কোরআনটা যদি ঠিক মতো ব্যাখ্যা করেন না তো হবে, এরা থেকে সেটা আসল কোরআন নেই এখন, তা না, ফ্যানাটিক হয়ে গেছে ওটা, এরা হচ্ছে মানে এত বেশি ওখানে আছে,
আমাদের ইন্ডিয়াতেও তো মুসলিম আছে, কিন্তু তারা কিন্তু আবার অতখানি কি নাই আছে, তার মধ্যে চেষ্টা করছে তার মধ্যে কিছুই করতে করতে হবে, সংখ্যা বৃদ্ধিটা হয়ে যাক হবে, কিন্তু তারা একটু সংযত হয়ে থাকে। মানে ভাবছে কি, পাকিস্তান দেখে না, পাকিস্তান গভর্নমেন্ট একটা পরে একটা ওটা নিয়ে নিই, জানি না তারা ধর্মটাকে কোন ব্যাগে নিয়ে নিচ্ছে কে জানি, সেইটাই আছে। ওরা চাইছে গোটা ওয়ার্ল্ড যেন মুসলিম হয়ে যায়। না ওয়ার্ল্ড ওরা কী করবে, ধর্মটা যখন মানে ওটাকে অ্যাকচুয়ালি এরা তো ধার্মিক বলতে যেগুলো সত্যিকারের যারা মুসলমান, যারা ঠাকুর মোহাম্মদের যে ইয়ে সেগুলিকে পালন করে, যারা করবে তারা ঠিক করে যাবে একদম। হ্যাঁ, সেটা ঠিক, তারা দেখলেন, তারা জানেন মোহাম্মদ সেই তার, আর এ তো নিজের অ্যাটাক করে। অবশ্য আমাদের হিন্দুর মধ্যেও জন্য এটা আছে, হিন্দুর মধ্যেও আছে ওইরকম যারা দুষ্ট প্রকৃতির লোক, তারাও ওরকম ঘুরে বেড়ায়, তাদের কোনো ইয়েটে নেই সেটা। মানে আপনি যেটা বলতে চাইছেন, যদি খাঁটি মুসলিম হয়, খাঁটি হিন্দু হয়, খাঁটি খ্রিস্টান হয়, ওদের মধ্যে কোনো বিরোধ নেই, কোনো বিরোধ হবে না। আর যারা নকল মুসলিম, নকল হিন্দু আর নকল খ্রিস্টান, ওদের মধ্যেই কাটাকাটি হবে। এটা সত্যি তাই। খাঁটি ধর্ম তো এক, বাঁচা বাড়ার মর্মজা ধর্ম বলে থাকে, ধর্মটা তো এক, হ্যাঁ, বেঁচে বাড়া থাকার কথা। সে মানুষ মাত্রই, সেখান থেকে হিন্দু মুসলমান এই যে গায়ে তো লেখা থাকে না যে তার রক্ত কাটো, একটা মুসলমান রক্ত যায়, হিন্দু রক্ত একই রকমের এক, তার সমস্ত কিছু এক। ঠিক, তার কোন জায়গাটা তার খুঁজে বলেন, আপনি মুসলমান আছেন, আমি হিন্দু আছি, আপনার কোন জায়গাটা খুঁজে পাবেন মধ্যে মুসলমান কোন জায়গায় আছে? ডিফারেন্স কিছু নেই, আপনি মানুষ, আমি মানুষ। এই মানুষ, এই বোধটা তো ইয়ে নেই, তাই সত্যিকার ধর্ম পালন করে। তাই ঠাকুর অনুকূল চন্দ্র আসলেন ওইটাকেই ভালো করে পরিষ্কার বুঝিয়ে দেওয়ার জন্য। হ্যাঁ, যে মানুষ, ও গায়ে লেখা থাকে না, হিন্দু মুসলমান খ্রিস্টানকার গায়ে লেখা থাকে না। একদম। যাই, জয় গুরু। জয় গুরু, সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্ত। পরমপিতা রাতুল চরণে সবার মঙ্গল প্রার্থনা করি। তাহলে শেষ করি এখানে। জয় গুরু। জয় গুরু।